বেবি হওয়ার জন্য যখন আমি হাসপাতালে ভর্তি হতে গেলাম ডেলিভারির জন্য, তখন মনে অনেক কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়েছিলাম। খুবই কান্না করেছিলাম, কারণ আমি কখনো ভাবিনি যে আমার সাথে এমনটা হবে। তো কি হয়েছিল, কেনই বা মন খারাপ ছিল, তাই থাকছে আজকের ব্লগ ভিডিওতে। ডক্টর আমাকে মার্চের ২৯ তারিখ ভর্তি হওয়ার ডেট দিয়েছিল। তো এটা ছিল মার্চের ২৯ তারিখে সকালের ভিডিও। সারা রাত ঘুম হয় নাই, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। একদিকটা ছিল মনটা অনেক খারাপ, কারণ আমি যে পরিস্থিতি কল্পনাও করিনি সেই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতে হয়েছিল। আরেক দিকটা ভয় ছিল মনে অনেক, যদি আমার আপনজনদের কাছে যদি আর না ফিরতে পারি, সেই ভয়ে বুকের ভিতরটা সারাটা রাত চটপট করেছে। তাই আমি অবশ্য ৩ দিন আগে থেকেই সব কাপড় চোপড় বলেন, যা যা লাগে হাসপাতালে যাওয়ার আগে সব গুছিয়ে নিয়েছিলাম, একা একাই করেছিলাম। কারণ বাসাভর্তি মানুষ থাকলেও কেউ আমাকে এগুলো গুছিয়ে দেওয়ার মতো ছিল না, এমনকি কারো মন মানসিকতা এমন ছিল না যে আমাকে এগুলো গুছিয়ে দেবে। তো কেন সবার মন খারাপ ছিল বা কেনই বা গুছিয়ে দেওয়ার মতো মন মানসিকতা ছিল না, সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জামাগুলো আমার বোনে আগে এনেছিল, তো তাই আমি এগুলো খুব ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ওয়াশ করে তারপর আমি এগুলো প্যাকিং করেছিলাম। তো বাবু হওয়ার আগে অনেকগুলো ড্রেস বাবু গিফট পেয়েছে, এইগুলো এনেছিল আমার ভাইয়ের বউ। এগুলো ধুয়ে আমি ভাঁজ করে তারপর ব্যাগে ভরে নিয়েছিলাম, কারণ বলা তো যায় না কীরকম কতগুলো জামা লাগতে পারে। আরও অনেকগুলো জিনিস নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি ব্যাগের ভিতরে, শুধু বাবুর জিনিস না। বাবুর জন্য নিয়েছি কাঁথা নিয়েছিলাম, বাবুর ড্রেস নিয়েছিলাম, তারপরে আরও যারা থাকবে তাদের জন্য জিনিস নিয়েছিলাম, আমার জামা কাপড় নিয়েছিলাম। মোটামুটি আমি সবগুলোই গুছিয়ে নিয়েছিলাম। আমি এগুলো প্রায় ১ সপ্তাহ আগে থেকে গুছানো শুরু করেছি, কারণ আমার মনে ছিল না। বড় ছেলের সময় তো আম্মাই সব গুছিয়ে দিয়েছিল, তাই এতটা আমার ঝামেলা আমার পোহাতে হয় নাই। কিন্তু এবার আমি বুঝতে পেরেছি যে বাচ্চা হওয়ার আগে এবং পরে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়, কত কিছু গুছিয়ে নিতে হয়। এই যে এখানে দেখুন, এগুলো সব বাবুর জিনিসপত্র। এগুলো গুছিয়ে আমি এখন ব্যাগে ভরে নিব, আর আমার জন্য যা ওইগুলো আমি সব আগেই ব্যাগে ভরে নিয়েছিলাম। সবাই বলতেছিল যে আমাকে কষ্ট না করতে এই শরীর নিয়ে, তারা নাকি যাওয়ার আগেই সব গুছিয়ে দেবে। কিন্তু আমি তো জানি যে যে পরিস্থিতি বাসায় তারা কিছু চেষ্টা করলেও পারবে না। তো এই টুকরা কাপড়গুলো দেখতেছেন, এগুলো বাবু হওয়ার পর কালো কালো হাগু দেয়, এই জন্য এগুলো আমি আগেই টুকরো টুকরো করে সুন্দর করে ধুয়ে তারপর আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম। এগুলো আমি সেই জন্য ব্যবহার করব, বড় বড় কাঁথার নিচে এগুলো ব্যবহার করব। সবার কাছ থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে বিকেলবেলায় আমি হাসপাতালে চলে গিয়েছিলাম। তো আমি যে হাসপাতালে সিজার করিয়েছিলাম সেই হাসপাতালের নিয়ম ছিল, প্রথমে তারা ওয়ার্ডে ভর্তি করাবে, তারপর সিজারের পর চাইলে কেবিনে শিফট করা যাবে। তো আমি সিজারের পর কেবিনেই চলে গিয়েছিলাম। তো এটা হলো ওয়ার্ড। প্রথমে আমি ওয়ার্ডে ছিলাম, তবে ওয়ার্ডের পরিবেশটা অনেক সুন্দর ছিল। হাসপাতালের পরিবেশ অনেক সুন্দর, মানে খুবই শৌখিন, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশটা খুবই ভালো লেগেছিল। কিন্তু নিয়মকানুনগুলো অনেক ঝামেলা করেছিল। আমি এই প্রথমবার এখানে সিজার করিয়েছি। তো আমি যদি জানতাম এত কষ্ট হবে নিয়মকানুনে, দৌড়াদৌড়ি এত পেরেশানি হবে, তাহলে অবশ্যই আমি হাসপাতালে সিজার করাতাম না। যাই হোক, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছিল। তো কোনোরকম হাসপাতালে রাতটা কাটাইলাম। এই যে দেখুন, আমি এখানে বসে আছি। তো আমার সাথে রাত্রে আমার আন্টি ছিল। তো বাসায় অনেক ঝামেলা ছিল, তাই আম্মা আসতে পারে নাই। সিজারের আগের দিন রাত্রে সারা রাতেই অনেক কিছু ভেবেছি, অনেক ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল, মনটা অনেক খারাপ লাগছিল। আবার নতুন অতিথির জন্য মনটা আবার ভালো লাগছিল, যে কখন দেখবো আমার নতুন বাচ্চার মুখটা, কখন দেখবো সেই অপেক্ষা করতেছিলাম। এই যে দেখুন, ওয়ার্ডের পরিবেশ ভালোই ছিল, ওয়ার্ডের পরিবেশ, কিন্তু পরিবেশ থাকলে তো হবে না, নিয়মকানুনটা একটুখানি সহজ করার দরকার ছিল। অনেক ঝামেলা পোহাইতে হয়েছিল আর কি। রাতে হাসপাতাল থেকে খাবার দিয়েছিল, কিন্তু আমি এগুলো খেতে পারি নাই, কারণ হয়তো পেঁচের গন্ধ নিতে পারি নাই। সিজারের আগ পর্যন্ত নিতে পারি নাই, আমি সিজারের পরেও নিতে পারি নাই। তো ডিম দিয়েছিল, ডাল দিয়েছিল, আর ভাত দিয়েছিল। তো আমি খেতে পারি না এগুলো আমি ফেরত দিয়ে দিয়েছি। তো একটু ভিডিও করতেছিলাম, যে দেখি ভিডিও করে রাখি, আমি পরে দেখবো না। এই তো স্মৃতি হিসেবে ভিডিওটা করে রাখলাম। তারপর নার্সেরা দেখে নিয়ে বললো যে কিছু জিনিস আনতে হবে। তো আমি হাজব্যান্ডকে সেই লিস্টটা দিয়ে দিলাম, সে কিছু জিনিস নিয়ে আসলো। তো জিনিসে দেখলাম এইগুলো। তো এই যে জিনিসগুলো এনেছে সেইগুলো কেন এনেছে আমি আগে বুঝতে পারিনি। তারপর
বুঝলাম যে এই সবগুলো জিনিস আমার জন্য এনেছে, সিজারের দিন আমার কাজে লাগবে। এই ড্রেসগুলো আমাকে পরাবে, এগুলো আর কি সিজারের জন্য কাজে লাগবে, সেই জন্য আর কি আনিয়েছি। জিনিস বলেন, মেডিসিন বলেন, যখন যা লেগেছে সবই আমাদের নিজেদেরকে কিনে দিতে হয়েছে। তারা তাদের দায়িত্বে কোনো কিছুই দেয় নাই, শুধু সিজারটা করেছে। সিজারের ভিতরে যা যা ওষুধপত্র লেগেছে সেগুলোই শুধু তারা বহন করেছে, আর বাকি সব কিছু আমাদেরই নিজেদেরই কিনে দিতে হয়েছে। যাই হোক, পরের দিন সকালের জন্য প্রস্তুতি নিয়ে তারপর 11টার দিকে আমার বেবি হলো। 11টার দিকে বেবি হওয়ার পর আমি জানতাম না বেবি যে এনআইসিউতে ছিল। এনআইসিইউ থেকে তাকে আমাদের কাছে দিয়েছে পরের দিন 4টার সময়। বলেছিল যে বাবুর নাকি একটু শ্বাসকষ্ট হয়েছে, সেই জন্য তারা এনআইসিইউতে রেখেছে। যাই হোক, খুব কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি দিয়ে আমাদের দিনগুলো কেটেছে। এই তো বাবু তার মামার কোলে উঠে তার বাবার সাথে চলে এসেছে, এনআইসিইউ থেকে আমার কাছে চলে এসেছে। তো আমার ভাই আর আমার হাজব্যান্ড গিয়ে বাবুকে নিয়ে এসেছে বিকাল 4টার দিকে। তো যাই হোক, একটা বিপদ কেটেছে, বাবুকে আমরা একদিন পর পেয়েছি। আমাদের কিন্তু এবারে রোজার ঈদটাও হাসপাতালেই করতে হয়েছিল। এটা ছিল ঈদের দিনের ভিডিও, তো ভাবলাম একটুখানি ভিডিওটা করে রাখি। ঈদের পরের দিন বাসায় এসেছিলাম, ঈদের পরের দিন হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাসায় এসেছিলাম। এবার বলছি যে কেন আমার মনটা এতটা খারাপ ছিল। আসলে আমার সিজারের আগে আমার আব্বা আসতে পারে নাই হাসপাতালে, এমনকি সিজারের পরেও আসতে পারে নাই। বাবুকে অনেক দিন করেও নিতে পারে নাই, কারণ আব্বা অনেক অসুস্থ ছিল। আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে আমার সিজারের আগে আমার আব্বা এতটা অসুস্থ থাকবে যে আমার পাশে আমি দেখতে পারবো না। তো এমন একটা সময় আব্বাকে আমি দেখতে পাই নাই, যে কি বলবো, খুবই কষ্ট পাচ্ছিলাম, অনেক কষ্ট হচ্ছিল। আর যখন ওটিতে ঢুকি তখন মনে হচ্ছে যে আর বলছি কারোর সাথে আমার দেখা হবে না, এরকম একটা মন খারাপ কাজ করতেছিল। আসলে আমার তো মোটামুটি অনেকটা সমস্যা ছিল, সেই জন্য আমার এই মন খারাপগুলো কাজ করতেছিল। তবে আমার এবার সিজারের পরে শরীরটা অনেক বেশি খারাপ হয়েছিল, যে কারণে আরও বেশি এগুলো মনে পড়ছিল। যাই হোক, আল্লাহ করে আল্লাহ রহমতে সব কিছু ভালোভাবে মিটে গিয়েছিল। একমাত্র এই কারণেই আমাকে সব কিছু জিনিস আমার একাই গোছাতে হয়েছিল। সব কিছু একা একা গুছিয়ে, ব্যাগপত্র যা আছে সব কিছু একা একা গুছিয়ে তারপর আসতে হয়েছিল। মনটাকে অনেক শক্ত করে সব কিছু গুছিয়েছিলাম। আর বারবার ভাবতেছিলাম যে আমার সিজারের আগে হয়তো আব্বু সুস্থ হয়ে যাবে এরকম ভাবতেছিলাম। কিন্তু অনেক দিন পরেও আমার আব্বু সুস্থ তো এখনো দেখেন হলো না। গাইস, এখানে আমার আম্মু আর আমার ভাই দুজন একসাথে শুয়ে আছে। এই যে আমার পুচকুনি একটা ভাই, আর এই যে আমার ভাইয়ের জন্মদাত্রী মা। আমারও দিছ, কিন্তু একেও দিছ। 7 দিনের দিন আম্মা বড়া তরকারি এগুলো করে আমাকে খেতে দিয়েছিল। 7 দিনের দিন নাকি এরকমভাবে খেতে দিতে হয়, তাই করে দিয়েছিল। এই আর কি। তো পাশে আমার বড় ছেলে বসে আছে ছোট ছেলের কোলে। তো আমি খাবার খাচ্ছি, এই আর কি। তো এই আয়োজনটা ইচ্ছে ছিল অনেক বড় করে করব। অনেক বড় বলতে যে বাসার সবাইকে নিয়ে করব। এটা অনেক আগে চিন্তা ভাবনা ছিল। কিন্তু ওই যে বললাম আব্বু এখনো সুস্থ হয় নাই। আব্বুর অসুস্থতার কারণে মন মানসিকতা একদমই ভালো নেই কারো, তাই আর করা হলো না কিচ্ছু। এই যে দেখুন 2 ভাই খেলা করতেছে। এই তো পাশে আমার হাজব্যান্ড আর পাশে আমি। এই তো হলো আমাদের সুখের স্বর্গ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার বাবুদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে, ওদেরকে যেন ভালো রাখে, সবাইকে যেন সুস্থ রাখে, এই দোয়া করবেন। তো এই তো দুঃখ কষ্ট সব শেয়ার করলাম আপনাদের সাথে। এই ছিল আজকের ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।